আর রাজ্যের কি সংবাদ বলুন তো? শুনলাম এখানে নাকি একটা স্বর্ণের খনি পাওয়া গেছে। আপনি যথার্থই শুনেছেন রাজন। রাজজ্যোতিষী আমাদের রাজ্যের এক জায়গায় একটি বিশাল খনির সন্ধান পেয়েছেন। সেখানে নাকি প্রচুর স্বর্ণ মজুদ আছে। বলেন কি? প্রচুর স্বর্ণ? তা কতটুকু হতে পারে? তা এক্ষুনি সঠিকভাবে বলা যাচ্ছে না হুজুর, তবে আমার অনুমান যদি ভুল না হয়, তবে সেই স্বর্ণ দিয়ে আপনার রাজধানীকে সোনায় মোড়াতে পারবেন। তাই নাকি? তাহলে আমি মাটির রাজপ্রাসাদে বাস করব কেন? আমি সোনা দিয়েই একটি রাজপ্রাসাদ নির্মাণ করব। তাহলে শুধু রাজপ্রাসাদ কেন মহারাজ, পুরো রাজধানীটাই স্বর্ণ দিয়ে পূর্ণ নির্মাণ করুন। কথাটা তো মন্দ বলেননি। যদি অনেক স্বর্ণ হয়, তবে আমি আমার রাজধানীটাকে স্বর্ণের নগরীতে রূপান্তরিত করব। তাহলে অনেক ভালো হবে মহারাজ। আশেপাশের রাজ্যের রাজারা এতদিন আমাদের মাটির রাজধানীকে অবহেলার চোখে দেখেছে, তাদের উচিত জবাব দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ নায়েব, তুমি আমার মনের কথা বলেছ। ভিনদেশী রাজারা দরিদ্র বলে আমাকে অনেক অপমান করেছে। ওদের এবার মোক্ষম জবাব দেওয়া হবে। হ্যাঁ মহারাজ, খনিটা বিশাল, সেখানে প্রচুর স্বর্ণ রয়েছে। বেশ বেশ, তবে শোনো সেনাপতি, তুমি এখনই যাও স্বর্ণ খনিতে। নিজের তদারকিতে সেখানকার সবটুকু স্বর্ণ তুলে নিয়ে আসো। আমার ইচ্ছে সেই স্বর্ণ দিয়ে একটি সোনার নগরী তৈরি করব। ঠিক আছে মহারাজ, আমি যাচ্ছি। আর নায়েব, তুমি এক্ষুনি রাজ্যের সব স্বর্ণকারদের আমার রাজধানীতে নিয়ে এসো। আগামী 1 বছর আমি ওদের ভাড়া করব। সেই সাথে এত বড় একটা আবিষ্কারের জন্য রাজ জ্যোতিষীকে আমি বিশেষ পুরস্কারে ভূষিত করব। সবই বুঝলাম, কিন্তু স্বর্ণকারদের দিয়ে কি করবেন মহারাজ? ওদের দিয়ে আমি সোনার মহল বানাবো। সোনার রাজপ্রাসাদ, হাট বাজার, পথঘাট সব কিছু হবে সোনার। আমার রাজ্যের প্রজারা সোনার উপর গড়াগড়ি খাবে আর বলবে, এ কি বানালেন মহারাজ, এ কি বানালেন আপনি? এত লোভ ভালো নয় মহারাজ। আপনি এই আশা ত্যাগ করুন, না হলে লোভে পাপ, পাপে মৃত্যু ঘটবে। ত্যাগ করব? আমার এতদিনের লালিত স্বপ্ন ত্যাগ করব? তা বললেই হলো নাকি? শোনো সবাই, মন দিয়ে শুনে রাখো, আমার কাজে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তাহলে সে যেই হোক না কেন, আমি তাকে শুলে চড়াবো। যথাজ্ঞা মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি এ বিষয়ে আর কিছুই বলবো না। শুধু চুপ থাকলে হবে না, সব কাজে আমাকে সমর্থন এবং সাহায্য করতে হবে। তোমাদের তো শুধু শুধু আমি টাকা দিয়ে পুষছি না। ঠিক আছে হুজুর, আমি তবে আজই রাজ্যের সকল স্বর্ণকারকে রাজধানীতে আসবার জন্য আমন্ত্রণ পত্র পাঠাচ্ছি। আর আমিও যাচ্ছি স্বর্ণখনিতে। स्मूथ बाइक के लिए कैस्ट्रॉल एक्टिव। बाइक बिना कैस्ट्रॉल एक्टिव। আর আমিও যাচ্ছি স্বর্ণখনিতে। আপা, ও আপা, দেখো দেখো কি কাণ্ড হয়েছে। আমার মাটির পুতুলটা ভেঙে গেছে। কত কষ্ট করে দাইমাকে দিয়ে বানিয়েছিলাম পুতুলটা, ওটা এভাবে ভেঙে গেল। এ নিয়ে মন খারাপ করিস না বোন, এখন থেকে মাটির নয় স্বর্ণের পুতুল দিয়ে খেলতে পারবি। স্বর্ণের পুতুল? বলো কি? কে দিবে আমায় অত দামি পুতুল কিনে? আমরা তো খুব গরিব, দেখছো না, রাজকন্যা হয়েও মাটির প্রাসাদে বাস করছি। তুই জানিস না ছোট, আমাদের রাজ্যে এক বিশাল স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। ওখান থেকে রাশি রাশি স্বর্ণ উত্তোলন করা হচ্ছে। বাবাকে বলবো সেখান থেকে স্বর্ণ নিয়ে তোকে একটা পুতুল তৈরি করে দিতে। ঠিক আছে আপা, তাই বলো। তখন সোনার পুতুল দিয়ে তুমি আর আমি মিলে খেলবো, হ্যাঁ? মাধবী, মদনিকা, কোথায় আছিস তোরা? কোথায় আছিস আমার দুই নয়নের মণিরা? এই তো বাবা, আমরা এখানে। তোরা খেলা করছিস মা? ওদিকে আমি সারা প্রাসাদ তোদেরকে খুঁজে বেড়াচ্ছি। ও বাবা, তুমি নাকি একটা বিশাল বড় স্বর্ণের খনির সন্ধান পেয়েছো? কোথায় এটা বাবা? হ্যাঁ মা,
সেজন্য তোদের নিতে এলাম। চল, তোদের নিয়ে আজকে সেই খনিতে যাব। তোরা দেখবি কিভাবে গভীর গহ্বর থেকে স্বর্ণ উত্তোলন করা হয়। আমি যাব বাবা, গিয়ে দেখে আসবো কিভাবে মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলন করে। আমিও যাব বাবা। বেশ, চল তবে। তোদের জন্য রথ নিয়ে সারথি অপেক্ষা করছে। সাবধানে কাজ করো সবাই, একটুও স্বর্ণ যেন পড়ে না থাকে। মহারাজকে সোনার প্রতি কণার হিসেব দিতে হবে। করছি হুজুর, আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবটুকু স্বর্ণ উত্তোলন করবার। মহারাজ বললেন এক কণা স্বর্ণ পড়ে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তো মহারাজ চলে এসেছেন। আসুন মহারাজ আসুন, আমরা আপনারই অপেক্ষা করছি। ইয়ে সেনাপতি, কাজ কেমন চলছে? কাজ ভালো চলছে মহারাজ। আমরা প্রায় অর্ধেক স্বর্ণ উত্তোলন করে ফেলেছি, কিছুদিনের মধ্যে বাকিটুকু তুলে ফেলবো। বেশ বেশ বেশ, তাহলে তো আরো ভালো। ওদিকে নায়েব মশাইও স্বর্ণ নিয়ে নগর নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। সব ঠিকঠাক থাকলে আগামী 2 মাসের মধ্যে আমাদের কাজ সম্পন্ন করে ফেলব। ও বাবা, আমাকে একটা সোনার পুতুল গড়িয়ে দাও না, আমি সোনার পুতুল দিয়ে খেলবো। দেব মা দেব, কেবল সোনার পুতুল নয়, তোদের জন্য আমি সোনার রাজপ্রাসাদ বানিয়ে দেব। তাতে থাকবে সোনার আসবাবপত্র আর খাট পালঙ্ক। তোদের জন্যই তো আমি এত সব করছি। সে কি হলো আবার? কোথাও কিছু ছিঁড়ে যাওয়ার শব্দ মনে হলো। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, স্বর্ণ তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে একজন শ্রমিক গর্তে পড়ে গেছে। বলো কি, দড়ি ছিঁড়ে গেল কিভাবে? তোমরা শক্ত দড়ি দাওনি? দিয়েছিলাম হুজুর, কিন্তু কিভাবে যে কাণ্ডটি ঘটে গেল বুঝতে পারলাম না। এভাবে অসতর্ক হয়ে কাজ করলে হবে না, নিজেদের নিরাপদ রেখে কাজ করতে হবে। আমার নগরীর জন্য কোনো শ্রমিকের মৃত্যু যেন না হয়। ঠিক আছে মহারাজ, আমরা এখন থেকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করব। বেশ, আমি তবে প্রাসাদে ফিরে যাচ্ছি। আর দ্রুত ওই শ্রমিককে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করো। যদি ওর কিছু হয়ে যায় তবে রাজকোষ থেকে তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথা মতো সব কিছু করছি। আপনি নিশ্চিন্তে প্রাসাদে ফিরে যান। চল মা, এখন তবে রাজধানীতে গিয়ে সোনার নগর বানানোর কাজ দেখি। চলো বাবা। যাক বাবা, মহারাজকে বিদায় করা গেছে। এত পরামর্শ দেন না উনি, সবকিছু মেনে কাজ করা যায়। কে আছিস? গর্তে যে পড়েছে তার অবস্থা কি? বেঁচে আছে হুজুর। তাহলে ওকে বাড়িতে নিয়ে আয়, আর বলবি পরিবারের অন্য কোনো পুরুষ থাকলে ওর পরিবর্তে কাজে পাঠিয়ে দিতে, বুঝলি? শোনো সবাই, মহারাজ নগর দেখতে আসছে, সবাই মন দিয়ে কাজ করো, তিনি যেন কাজের কোনো কমতি না দেখেন। এই কাজ করো সবাই, মহারাজ আসছেন কাজ দেখতে। সবাই বেশি বেশি কাজ দেখাবি মহারাজকে, যাতে তিনি আমাদের কাজ দেখে খুশি হয়ে যান। কে মন্ত্রী, তোমাদের কাজ কেমন চলছে? ভালো মহারাজ, স্বর্ণকারটা খুব তাড়াতাড়ি তাদের কাজ এগুচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, ওদিকে স্বর্ণ উত্তোলনের কাজ দ্রুত এগোচ্ছে। সবাইকে বলে দিও, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন করতে পারলে আমি সবাইকে পুরস্কৃত করব। ঠিক আছে মহারাজ, তাই হবে। আর আমার ছোট মেয়ের জন্য একটা সোনার পুতুল তৈরি করে দিতে বলবে, একজন স্বর্ণকারকে, বুঝলে? আজই যেন পুতুলটি ওর হাতে তুলে দেওয়া হয়। ঠিক আছে মহারাজ, আমি আজই পুতুলটি রাজকুমারীর হাতে তুলে দিয়ে আসবো। বেশ, আমি তবে গেলাম। কিরে, ওকে উদ্ধার করতে পেরেছিস? না মহারথী, ওকে এখনো খুঁজেই পাইনি। বলো কি, ও তো নিচে থাকবার কথা, একটু আগে ওর গলার আওয়াজ শুনতে পেয়েছি। আমরাও তো পেয়েছি, কিন্তু নিচে এসে দেখি এখানটা শূন্য পড়ে আছে। ভালোভাবে খুঁজে দেখো, হয়তো আশেপাশে কোথাও আছে। একই বের হচ্ছে নিচে থেকে। কি বের হলো? কি বের হলো? হ্যাঁ, পালাও পালাও সবাই পালাও! আয় বিধাতা, এ কে? কি ব্যাপার জ্যোতিষী মশাই, কদিন ধরে আপনি বড় চুপ হয়ে আছেন, ব্যাপার কি? ও কিছু নয় মহারাজা, শরীরটা কদিন ধরে ভালো লাগছে না,
সেই জন্য কথাবার্তা বলছি না। বেশ, তাহলে কয়েকদিন বিশ্রাম নিন, আর গণনা গুণে নতুন কোনো খনির সন্ধান পেলে আমাকে জানান। গণনা গুনেছিলাম মহারাজ, সেখানে ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পেরেছি। কি দেখেছেন বলুন তো আমাকে? আমার সোনার নগরী ভেঙে পড়বে, নাকি দস্যুরা সব লুট করে নিয়ে যাবে? ও কিছু নয় মহারাজ, আমি দেখেছি এক ভয়ঙ্কর অভিশাপ আপনার রাজপ্রাসাদের দিকে ছুটে আসছে, আর তার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। সামনে যাকে পাচ্ছে তাকেই ধ্বংস করে দিচ্ছে। বলো কি, কি সেই অভিশাপ? কোনো রোগবালাই নয় তো? সে কি, চারিদিকে এত হট্টগোল কিসের? কি হয়েছে বাইরে? বোধহয় তার আসবার সময় হয়েছে। আর কোনো রক্ষা নেই মহারাজ, এবার আমাদের সবার মরতে হবে। মহারাজ, মহারাজ আপনি কোথায় মহারাজ? আমাদের সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সে কি সেনাপতি, কি হয়েছে? আজকে সকালে এক শ্রমিককে সোনার খনিতে পড়ে যেতে দেখেছিলেন না? আসলে সে পড়ে যায়নি। পড়ে যায়নি? তাহলে কি হয়েছে ওর? আমি তো দেখলাম দিব্যি নিচে গড়িয়ে পড়ছে। ওকে ভয়ঙ্কর এক প্রাণী টেনে নিয়ে গেছে। বলো কি, কোন প্রাণী ওকে নিয়ে গেছে? তা জানি না, তবে সে পাতালপুরীতে থাকে। আমাদের শ্রমিকেরা স্বর্ণ খুঁড়তে গিয়ে পাতালপুরী দরজা খুলে ফেলে, তাতে সেই প্রাণীটি পাতালপুরী থেকে পৃথিবীতে ভেসে আসে। এখন সে কোথায়? সে খনির ভেতরে আছে? না হুজুর, ও খনির ভেতর থেকে উঠে এসেছে, সামনে যা কি পাচ্ছে তা কি মেরে ফেলছে। আমি বলেছিলাম না, খনি থেকে অভিশাপ উঠে আসছে। ও সবাইকে শেষ করে দেবে, সবাইকে। আমাদের কাউকে বাঁচতে দেবে না। হায় বিধাতা, এখন কি করব আমি? কি করে ওই ভয়ঙ্কর প্রাণীকে প্রতিহত করব? বাঁচান মহারাজ, বাঁচান আমাকে, ও আমাকে মেরে ফেলবে মহারাজ। কি হয়েছে মন্ত্রী? তোমাকে আবার কে ধরলো? হ্যাঁ, আমরা রাজধানীতে কাজ করছিলাম, হঠাৎ এক ভয়ঙ্কর প্রাণী ছুটে এলো। ও সব স্বর্ণকারকে মেরে ফেলেছে। আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়ে আসায় আর পারিনি। এখনো কোথায় আছে, আর কি চায় আমাদের কাছে? ও প্রাসাদের দিকে আসছে মহারাজ, মনে হয় আপনাকে আক্রমণ করতে চায়। হায় হায় হায়, এখন উপায় কি করে ভয়ঙ্কর প্রাণীকে দমন করব? আপনি ভয় পাবেন না হুজুর, আমি এক্ষুনি রাজ সৈন্য প্রস্তুত করছি। যত ভয়ঙ্করী হোক না কেন, ওরা ওকে ধুলোয় মিশিয়ে দেবে। ঠিক আছে, এক্ষুনি গিয়ে দুষ্ট প্রাণীকে দমন করো। আর মন্ত্রী, তুমি অন্দরমহলে গিয়ে আমার দুই কন্যাকে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে রাখো। ওই অশুভ প্রাণী যেন ওদের কোনো ক্ষতি করতে না পারে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কে আমার ঘুম ভাঙিয়েছে? কে কে আমার সব স্বর্ণ লুট করে দিয়ে এসেছে? আমরা এনেছি, আমরা। কি করবি তুই আমাদের? ও তোরা তোরা আমার ঘুম ভাঙিয়েছিস। তোদের আজকে আমি জনমের ঘুম পাড়াবো। সৈন্যরা, এক্ষুনি তীর নিক্ষেপ করো। এই সামান্য তীরে আমাকে আটকাবি? দেখ তবে মজা। সৈন্যদের শায়েস্তা করা গেছে, এখন রাজাটাকে ধরতে হবে। যাই ভেতরে গিয়ে বেটাকে ঘুম পাড়িয়ে আসি। কি হে মহারাজ, তুমি এখনো সিংহাসনে বসে আছো? তোমার কি প্রাণের মায়া নেই? সে কি, তুমি এখানে? আমার রাজ সৈন্যরা কোথায়? ওদের জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছি, তোমার পালা এবার। না 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 না, আমাকে মেরো না, আমাকে মেরো না। তোমাকে মারবো না মহারাজ। তোমার না স্বর্ণের প্রতি লোভ, তাই তো তোমাকে স্বর্ণ বানিয়ে রেখে দেব। সারা জীবন এই সিংহাসনে তুমি সোনার মূর্তি হয়ে বসে থাকবে।
না, এ হতে পারে না মন্ত্রীমশাই, আমাদের বাবা পাষাণ হতে পারে না। আমি সত্যি বলছি বড় রাজকুমারী, পাতালপুরি থেকে একটি ভয়ঙ্কর প্রাণী এসে মহারাজকে পাষাণ বানিয়ে রেখে গেছে। এখন তিনি একটা স্বর্ণের মূর্তি ছাড়া কিছুই না। এখন উপায় কি করলে আমাদের বাবাকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনতে পারবো? আমাদের কোনো উপায় জানা নেই ছোট রাজকুমারী, কিন্তু রাজ জ্যোতিষী হয়তো কোনো উপায় বলতে পারবেন। কোথায় রাজ জ্যোতিষী? তাকে এক্ষুনি সংবাদ দিন। তাকে সংবাদ দেওয়া হয়েছে বড় রাজকুমারী, সেনাপতি তাকে নিয়ে আসবে। রাজকুমারীদের জয় হোক। আসুন সেনাপতি, আমাদের রাজ্যের কি সংবাদ? রাজ্যের সংবাদ ভালো নয় বড় রাজকুমারী, সব লণ্ডভণ্ড করে রেখে গেছে ও। হাজার হাজার মানুষ তার পায়ের নিচে চাপা পড়ে মারা গেছে। বড় কথা, সে মহারাজকে পাষাণ বানিয়ে রেখেছে। সেজন্যই জ্যোতিষী মশাইকে আসতে বলেছি। রাজ জ্যোতিষী, আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধারের পথ বলে দিন। আমি জানি আপনি তা পারবেন। আমি আগেই মহারাজকে আশু বিপদ সম্পর্কে সাবধান করেছিলাম রাজকুমারী, কিন্তু তিনি আমার কথা কর্ণপাত করেননি, যার ফলে আজকে তিনি সহ পুরো রাজ্য হুমকির মুখে। বাবা তার ভুলে প্রায়শ্চিত্ত করছে জ্যোতিষী মশাই, দয়া করে তাকে আর দোষারোপ করবেন না। এবার তাকে বাঁচানোর উপায় বলুন। বাঁচানোর উপায় একটাই, কাউকে পাতালপুরীতে যেতে হবে। সেখানে এক সোনার নগরী আছে। সেই নগরীতে থাকে পৃথ্বীরাজ নামের এক দুষ্ট প্রাণী। কি করতে হবে সেই সোনার নগরীতে গিয়ে? সেখান থেকে সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে পৃথ্বীরাজ ঘুমাচ্ছে। কেউ যদি সেই কাঠি চুরি করে এনে মহারাজের শরীরে স্পর্শ করাতে পারে, তবে তিনি বেঁচে উঠবেন। এ যে কঠিন পথ, কে যাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে স্বর্ণ নগরীতে? আমরা যাব মন্ত্রীমশাই, আমরা দুই বোন গিয়ে সেই সোনার কাঠি ও রূপোর কাঠি চুরি করে নিয়ে আসব। তোমরা তো পারবে রাজকন্যা, ওখানে কিন্তু পদে পদে বিপদ। পারবো সেনাপতি মশাই, আপনারা কেবল তৈরি থাকবেন। আমরা ফিরতেই ওই পাতালপুরীর দরজা চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে, তাহলে ওই ভয়ঙ্কর প্রাণী আর ওপরে উঠতে পারবে না। বেশ, তবে তাই হবে। আমরা লোকবল নিয়ে তৈরি থাকব। তোমরা কেবল কাঠি দুটি চুরি করে নিয়ে এসো। আমরা নিচে নামছি, আপনারা প্রস্তুত থাকবেন, যে কোনো সময় আমরা ডাক দিতে পারি। তোমরা সাবধানে যেও, আমরা এখানে প্রস্তুত আছি। যে কোনো সাহায্যে আমাদের সাড়া পাবে। বিদায় তাহলে, যদি বেঁচে ফিরি আবার দেখা হবে। বিদায়। হ্যাঁ রে আপা, এখানে সবকিছু দেখছি স্বর্ণের তৈরি। সাধে তো আর স্বর্ণনগরী নাম হয়নি। বাবা এখান থেকে স্বর্ণ নিয়ে আমাদের রাজধানীতে সাজাতে চেয়েছিল, তাতেই তার কাল হলো। এখানকার এক দুষ্টু প্রাণী টের পেয়ে বাবাকে পাষাণ বানিয়ে দিয়েছে। কিন্তু সেই প্রাণীটা কোথায়? এতক্ষণ খুঁজেও তো ওকে পাচ্ছি না। জ্যোতিষী মশাই বলেছেন ও নাকি খুব অলস, সারাদিন পড়ে পড়ে ঘুমায়। হয়তো কোনো সমাজ প্রাসাদের সোনার পালঙ্কে শুয়ে ঘুমাচ্ছে। ওই তো নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে, ও মনে হয় আশেপাশেই কোথাও আছে। ঠিক বলেছিস, চল পাশের প্রাসাদটাতে ঢুকে দেখি ওকে পাই কিনা। আপা দেখ দেখ, ওই তো প্রাণীটা ঘুমাচ্ছে। হ্যাঁ রে, আর ওই যে ওর পায়ের কাছে সোনার কাঠি আর রূপার কাঠি পড়ে আছে। চল এগুলো নিয়ে এক্ষুনি পালাই। তাই চল আপা, যত তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ করা যায় ততই মঙ্গল। কে কে আমার ঘুম ভাঙালে? একে আমার সোনার কাঠি রূপার কাঠি যে নেই। বুঝেছি, ওই মনীষীর ছাগুলো এ কাজ করেছে। ওরা দেখি আমাকে শান্তিতে ঘুমাতে দেবে না। দাঁড়ারে, তবে সব কটাকে আজকে চিবিয়ে খাবো। কি ব্যাপার মন্ত্রী মশাই, এতক্ষণ হয়ে গেল রাজকন্যারা তো এখনো ফিরল না। আমারও তো চিন্তা শেষ হচ্ছে না সেনাপতি, নাকি একবার আমরা গিয়ে পাতালপুরীতে খোঁজ করব? থাক, সে কাজ করে আর নিজেদের প্রাণ বিপন্ন করতে হবে না। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি। আমার মন বলছে ওরা ফিরে আসবে।
ওই তো দড়িতে টান পড়েছে, তার মানে ওরা উঠে আসছে। তাহলে তাড়াতাড়ি দড়ি টানো সেনাপতি, নাহলে ওই প্রাণীটি ওদের পিছু পিছু চলে আসতে পারে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা উপর থেকে দড়ি টানছি। হে বিধাতা, তুমি ওদের রক্ষা করো, ওরা যেন নিরাপদে সোনার কাঠি রূপার কাঠি নিয়ে উঠে আসতে পারে। ওই যে, ওই তো দুই বোন উঠে এসেছে। যাক বাবা, তাহলে তোমরা সুস্থ আছো। আমরা ঠিক আছি মন্ত্রী মশাই, কিন্তু ভয়ঙ্কর প্রাণীটা আমাদের খোঁজ পেয়ে গেছে। ও এদিকেই আসছে। না না, ওকে আর পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। একে আছিস, তাড়াতাড়ি গর্তটিতে মাটি চাপা দে, ওকে আজীবন কালের মতো আড়াল করে দে। ঠিক আছে মন্ত্রী মশাই, তাই করছি। আপনি রাজকন্যাদের নিয়ে প্রাসাদে চলে যান। সূর্য থাকতে থাকতে মহারাজের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো রাজকন্যা, আমরা প্রাসাদে রওনা দিই। দাও মা, এবার কাঠি দুটি মহারাজের দু চোখে স্পর্শ করাও। ঠিক আছে জ্যোতিষী মশাই, তাই করছি। মদনিকা, চল একসাথে আমরা বাবার প্রাণ প্রতিষ্ঠা করি। চলো দিদি, আমরা বাবাকে ফিরিয়ে আনি। কি কি হয়েছে? এখানে এত হট্টগোল কেন? হট্টগোল থাকবে না? পাতালপুরীর এক ভয়ঙ্কর প্রাণী যে আপনাকে সোনায় রূপান্তরিত করেছিল, তখন থেকেই তো সবাই অস্থির হয়ে আছে। ও, সেই পাতালের অদ্ভুত প্রাণীটার কথা বলছো? কোথায় ও? আমি ওকে উচিত শিক্ষা দেব। ওকে আর উচিত শিক্ষা দিতে হবে না মহারাজ। একবার সোনার নগরী বানাতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছেন, এখন আমাদেরই উচিত শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ বাবা, তোমার আর সোনার নগরী বানাতে হবে না। ওই প্রাণীটাকে সোনার খনির গর্তের ভেতরে আমরা মাটি চাপা দিয়ে দিয়েছি। ও, এই কথা। বেশ, আমার রাজ্য যখন ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে মুক্ত হয়েছে, আমি সোনার নগরীর আশা ত্যাগ করলাম। আর আমার দুই মেয়ে আমার জীবন বানিয়েছে, তাই তাদের উত্তম পুরস্কারে ভূষিত করলাম। আমার মৃত্যুর পর ওরাই হবে রাজ্যের অধিপতি। আর বাকি স্বর্ণগুলো, তার কি হবে? আমাদের রাজধানী যে অর্ধনির্মিত আকারে পড়ে আছে। সে নিয়ে চিন্তা করবেন না মন্ত্রী মশাই। এই সোনার কাঠি রূপার কাঠির এক অদ্ভুত গুণ আছে। এগুলো দিয়ে কোনো স্বর্ণের জিনিস স্পর্শ করলে তা স্বাভাবিক বস্তুতে রূপান্তরিত হয়, আর স্বাভাবিক যে কোনো বস্তু স্পর্শ করলে তা সোনায় রূপান্তরিত হয়। এখন মেয়েরা, তোমরা সিদ্ধান্ত নাও কি করবে। অর্ধ সমাপ্ত সোনার নগরী কি কাঠি স্পর্শে পূর্ণ করবে, নাকি সোনাগুলোকেই ইট পাথরে রূপান্তরিত করবে? আমরা সোনার নগরী চাই না বাবা, আমরা সোনার পরিবর্তে ইট পাথরের নগরীই চাই। হ্যাঁ বাবা, আজ সোনার নগরী তৈরি করলে কাল সোনার লোভে এখানে রক্তের গঙ্গা বইবে। তাই খুব সাধারণ একটা নগরী চাই, যেখানে কোনো লোভ লালসা থাকবে না। সব মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে। বেশ, তাই হবে। তোমরা তবে সোনার কাঠি রূপার কাঠি স্পর্শে তেমনই নগর তৈরি করো। ঠিক আছে বাবা, আমরা তবে যাচ্ছি। আজ দিনের মধ্যে আমাদের কাজ সম্পন্ন করতে হবে।